নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গেল দিনের যে ভিডিওটা পোস্ট হয়েছিল তাতে অনেক কমেন্ট পড়েছে, কমেন্ট বক্স পুরো তোলপাড়। আমি এটা কিন্তু ব্যঙ্গার্থে বলছি না, আমি খুব খুশি হয়েছি। কারণটা আপনাদের বলছি, তার আগে আপনাদের একটা কথা বলি। আমি আজকে অনেকটা নিশ্চিন্ত যে আমার চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে আপনারা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন। এর জন্য আমি গর্বিত। আমি আপনাদের কাছে মানে কি বলবো, কিভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার নেই। একটা কথা বলি, দেখুন, আজকে আপনাদের সাথে শুরুতে একটা কথা বলে নেব, তারপর আমি যেরকমভাবে আপনাদের স্টোরি টেলিং করে শোনাই সেটা আমি শোনাবো। দেখুন বন্ধুরা, জীবনে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে আমার এই জায়গাটায় আসা। আপনারা বলবেন আপনি বেকার কথা বলছেন কেন? অনেকে তো ঘটনা শোনার জন্য বসেন, সেখানে এই কথাগুলো সত্যি বেকার কথা। কিন্তু আপনাদেরকে আমি আমার আত্মার আত্মীয় মনে করি বলে আমি কিছু কথা আপনাদের সাথে প্রথমেই শুরুতে শেয়ার করে নিতে চাই। এমন একটা দিন আমরা পার করেছি যেদিন আমার বাচ্চার একটা বাইরের থেকে, ও তোলা খাবার খেত ছোট্ট থেকে, তা একটা তোলা দুধের কৌটো, মানে বাইরের দুধের কৌটো যেদিনকে কিনে আনা হয়েছে, তারপরে 2টো দিন আপনারা বললে বিশ্বাস করবেন না, আমরা হয়তো এই বিস্কুট, এই এক মুঠ মুড়ি এই খেয়ে আমরা স্বামী স্ত্রী কাটিয়েছি। আমাদের কাছে ভাত খাওয়ার দুবেলা ভরপেট পয়সা ছিল না। এবং স্টিল নাও, আজও কিন্তু আমি আর্থিকভাবে ভীষণভাবে দুর্বল। এবার আগের দিন যে দিদিভাই আমাকে ঘটনাটি পাঠিয়েছেন, তিনি অন্য চ্যানেলে বলেছেন ঘটনাটা। আমাকে প্রথম একজন তো পুরো ব্যাপারটা বলেন, আমি সেটা শোনার পর আপনারা লক্ষ্য করবেন আমি কোনো কমেন্টের অ্যান্সার করিনি। তাইতে সেই শুভানুধ্যায়ী বন্ধু বা বান্ধবী কে তিনি আমি জানি না, ওনার নামটা উনি বলেননি, ওনার একটা ধারণা তৈরি হয়েছে যে সোফিয়া আমাকে কোনো কমেন্টের উত্তর দেয়নি। স্বাভাবিক এটা তৈরি হওয়া। এবার দেখুন, যিনি দিদিভাই আমায় এই ঘটনাটি শেয়ার করেছেন, তিনি আমাকে যদি একবার বলতেন যে আমি এটা কিন্তু অন্য চ্যানেলে বলেছি, আমি কিন্তু বলতাম না। প্রথম কথা, এরকম কিন্তু একজন, আমি নাম করছি না তার, তিনি কিন্তু আমাকে জানেন তো অন্য চ্যানেলে যে ভিডিও তিনি করেছেন, তার লাইভ অনুষ্ঠানের ভিডিও আমায় পাঠিয়ে দিয়েছেন যে দিদি তুমি যদি মনে করো তুমি বলো। আমি কিন্তু আজ অবধি বলিনি সেটা। একটা আমি আপনাদের বারবার কথা বলি যে আমি কোনো রকম গোঁজামিল দিয়ে, নিজে তো রাইটার নয় যে চটজলদি কিছু লিখে ফেলবো বা কিছু একটা মন গড়া কিছু বলবো, ওই ক্ষমতাটা আবার আমার নেই। আর আরেকটা কথা বলছি, আমি যে দিদিভাই, তিনি তো আমার শ্রদ্ধেয়, তিনি হয়তো জানতেন না যে একটা চ্যানেলে বলা ঘটনা আরেকটা চ্যানেলে বলা যায় না। তা আমি জানেন তো, আমি না কাউকে ওইভাবে কিছু মনে কষ্ট দিয়ে কিছু বলতে পারি না। ওনার সাথে আমার যেহেতু যোগাযোগ আছে, আমি ওনাকে কিছু বলতে পারতাম, কিন্তু আমি বলিনি আজ অবধি। কেন বলিনি বলুন তো? কারণটা হচ্ছে যে আমি বলতে পারি না, এইটা একটা আমার দিক। আবার চিন্তা করেছি যে দেখুন, হয়তো উনি জানতেন না। সবাই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক কিছু জানে, যেমন আমি কিছু জানি না। এখন যে আমি ভিডিও করছি বা আগে বিভিন্ন গ্রুপে লাইভ করেছি না, এই মুহূর্তেও কিন্তু সায়ন্তনী আমার পাশে, না হলে কিন্তু আমি পারি না। ঠিক আছে, এবার দেখুন, আমি তো সরল বিশ্বাসে বলেছি। আপনি যিনি আমাকে বলেছেন বারবার করে, মানে মনে করিয়ে দিয়েছেন, আপনি বলেছেন যে আমার চ্যানেলটা ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু সেটা পরে ভীষণভাবে উপলব্ধি করেছি, কিন্তু আমি হেল্পলেস। বুঝতে পারছেন তো? আমি এ বিষয়ে বেশি কিছু জানি না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আজকে আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে, আমি পরে চিন্তা করেছি, জীবনে তো প্রচুর ধাক্কা খেয়েছি।
আমার এতটুকু ইচ্ছে ছিল না যে আমি আমার নিজের একটা চ্যানেল খুলি, সায়ন্তনীর জোরে বা আমার হাজব্যান্ডের জোরে, যে তুমি যখন এত ভালো সবাইকে ঘটনাগুলো বলছো, তারা শুনছেন, ভালো লাগছে, হ্যাঁ, তা তুমি একটা নিজের চ্যানেল খোলো না। সেই জায়গা থেকে আমার এই চ্যানেল খোলা। আর কি হবে, সোফিয়ার সাতকাহন হারিয়ে যাবে, এটাই তো হবে, বেশি হলে আর কি হবে, এটাই হবে। যাই হোক, তবে যিনি আমাকে আমার ভুলটা চোখে আঙুল দিয়ে, এটা আমারই ভুল বলবো, আমার দুর্ভাগ্য বলবো, আমি কাউকে দোষারোপ করতে চাইছি না। আপনাকে মানে যিনি আমাকে জানিয়েছেন তাকে আমি মানে করজোড়ে আমি নতমস্তকে তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু এত অশান্তি, বিশ্বাস করুন, একটা ঘটনা বলার পর যদি এইরকম অশান্তি, যখন আমি এটা জেনেছি না, আমার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। একবার মনে হচ্ছে দিদিভাই কেন আমায় বললেন না, দ্বিতীয়বার মনে হয়েছে যে হয়তো উনি জানতেন না তাই আমায় বলেননি। যাই হোক, আমি ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে ছিলাম বলে আপনারা লক্ষ্য করবেন আমার দেরি হয়, কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু এবারে আমার মনটা এত ভেঙে গেছে না, বিশ্বাস করুন, আজকেও যে আমি বসে ভিডিও করছি আমার এতটুকু ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে, তাই করা। আমি এই মুহূর্তে আমাকে একটু অন্যভাবে আপনারা আজকে দেখছেন, কারণ হচ্ছে আমার মনটাকে একটু ভালো করার জন্য আমার মিস্টার আমাকে নিয়ে এখানে কাছে একটা পুষ্প প্রদর্শনী হচ্ছে, সেখানে নিয়ে গেছিলেন। কারণ আমি গাছপালা, ফুল, তারপরে পশু পাখি ভীষণ ভালোবাসি। তা সেখানে গিয়েও মানে আরও মন খারাপ নিয়ে ফিরে আসলাম, কারণ হচ্ছে সেই পুষ্প প্রদর্শনীটা আজকে সকাল পর্যন্ত হয়ে শেষ হয়েছে। কিন্তু আমার হাজব্যান্ড জানতেন যে আজকের দিনটা চলবে, তাই জন্যই তিনি আমায় নিয়ে গেছিলেন। তা যাই হোক, যে মানুষটা আমায় কখনো গাছ কিনে দেওয়া বা গাছ করাতে এতটুকু হেল্প করে না, আজকে মনটা আমার এতটাই খারাপ যে লাস্টে আমি দুখানা ফুলের গাছ তিনি আমায় প্রেজেন্ট করলেন, আমি সেইটা নিয়ে তাও একটু আমার মনটা ইয়ে করে এখন এসে বসলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, তা চলুন তাহলে ঘটনার দিকে এগোনো যাক। তবে আপনাদের কাছে জোড়হাত করে বলছি, একটা চ্যানেল চালাতে গেলে একার দ্বারা তো কিছু হয় না। আমি তো, অনেকে আমায় বলেন যে এত আকুতি কেন, হ্যাঁ, এত এত বলা কেন, এত গল্প চাই বা ঘটনা চাই কেন বলা, কিন্তু একটা চ্যানেল চালাতে গেলে একার ঘটনা, তাহলে আমাকে কিন্তু গল্প ফেঁদে বসতে হয়। আজকে বিভিন্ন চ্যানেলগুলো আপনারা ফলো করবেন, একটি মহিলার আমি কথা বলছি, আমি নাম নিয়ে বলবো না, তিনি আজকে বিশাল জায়গায় পৌঁছে গেছেন। আমি একদিন হঠাৎ করে তার লাইভ শুনলাম, এবং সেই মুহূর্তে একটা চ্যানেলে, বাংলা চ্যানেল খুলে তার কিছুক্ষণ বাদে আমি দুপুরে ভাত খেতে বসেছি। আমি চ্যানেলটা এমনি খুলেছি, ঘোরাতে ঘোরাতে আজ এই চ্যানেল সেই চ্যানেল খুলে, ওই একা থাকি তো টাইম পাস করার জন্য ওই টিভি চালিয়ে ভাতটা খাচ্ছি। আমি দেখলাম সেই মেয়েটি যে ঘটনাটা বলছে সেটা দিয়ে একটা সিরিয়াল হচ্ছে। বুঝতে পারলেন, আমি অনেক কিছু পারি না, আমি ন্যাকামি করতে পারি না, আমি সোজাকে সোজা বলি আর ব্যাকাকে ব্যাকা বলি, আর ছলা কলা এগুলো আমার দ্বারা হয় না। কাজেই ওই যে বললাম, সরল বিশ্বাসে আমি যে আপনাদের কাছে হাত জোর করে বলি, আজও বলবো যে আপনাদের সাথে ঘটা বা কারোর সাথে ঘটা কোনো ঘটনা থাকলে দেবেন আমাকে। তাহলে আজকে যেটা বলার, যে দেবেন তো বটেই, দয়া করে অন্য কোনো চ্যানেলে বলে থাকলে সেটি আমাকে শেয়ার করবেন না। কারণ আমি ভীষণ, জানেন তো, বর্তমান সমাজে চলার অযোগ্য, আমি একটা বোকা মহিলা, হ্যাঁ, তা সেই হিসাবে বলছি আমার সরলতার কেউ সুযোগটা নেবেন না। চলুন তাহলে ঘটনাটা আজকে শুরু করি। ঘটনাটি আজ থেকে বেশ কিছু বছর আগেকার, তবে খুব বেশি দিনের নয়, 2010 কি 12, হ্যাঁ, 2010-12 সালের ঘটনা। ঘটনাটির যাদেরকে কেন্দ্র করে, সেই ঘটনাটি হচ্ছে পারিজাত বলে একটি ছেলে এবং রূপা বলে একটি মেয়ের ঘটনা। এই ঘটনাটি আমাকে কে শেয়ার করেছে আমি ঘটনার শেষে গিয়ে বলছি, আগে ঘটনাটি ভালো করে শুনে নিন। মানে আমার কাছে ভীষণ অদ্ভুত লেগেছে, আমি তাই জন্য যে ঘটনাটি আপনাদেরকে বলবো বলে মনস্থির করেছি। তো এই পারিজাত আর রূপা দুজনেই কিন্তু মুর্শিদাবাদের কোনো একটি জায়গায় তাদের বাড়ি। এবারে পারিজাত আর রূপা হচ্ছে একটা সময় ভালোবাসার টানে বলুন আর যাতেই বলুন,
তারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে তারা বিয়ে থা করে সংসারী হয়। এর পেছনে কারণ হচ্ছে পারিজাত যখন মানে কলেজে ওই ফাইনাল ইয়ার, রূপা তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এবারে সেই সময় রূপাকে পারিজাতের ভীষণ ভালো লেগে যায়। আর ভালো লাগার পেছনে কারণটা হচ্ছে যে রূপা অসম্ভব সুন্দর গান গাইতো। তা রূপার গান শুনে যেমন ভালো লাগে, রূপা এমন কিছু কিন্তু দেখতে টেকতে ভালো ছিল না যে চোখে পড়ার মতো চেহারা, কিন্তু রূপার গান শুনে পারিজাত মুগ্ধ হয়ে যায়। কারণ একটা ফাংশনে রূপা গান গেয়েছিল, কলেজের একটা ফাংশনে, এবং তারপরে রূপাকে ভালোবেসে ফেলে। এই সময় কিন্তু মানে পারিজাতের যারা বন্ধু বান্ধব সার্কেল যারা, তারা কিন্তু বারবার করে পারিজাতকে এই সম্পর্কটাকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করে। কারণ পারিজাতের বাবা হচ্ছে শহরে একজন নামকরা স্কুলের শিক্ষক ছিলেন। যে সময়কার কথা বলছি সেই সময় তিনি অবসর গ্রহণ করেছেন, এবং সমাজে কিন্তু এক নামে তাদের বেশ নাম ডাক আছে, প্রতিপত্তিশালী একটা পরিবার। আর রূপার বাবার ছিল বাজারে একটা অস্থায়ী টেলারিং শপ। কিন্তু পারিজাতের ভালো লাগার, রূপাকে ভালো লাগার পেছনে শুধু গান গাওয়াটাই ছিল না। পরবর্তী সময় যখন সে মেশে রূপার সাথে, তখন জানতে পারে রূপার মা ছিলেন ক্যান্সারে আক্রান্ত, আর রূপার একটা ছোট্ট বোন ছিল। এই যে ক্যান্সারের যে বিপুল খরচ, এই রূপার বাবা কিন্তু বিভিন্ন ক্লাবের সাথে যোগাযোগ করে কোনোভাবে অতি কষ্টে এই খরচটাকে টেনে চলছিল। তখনই পারিজাত সিদ্ধান্ত নেয় যে রূপার এবং রূপার পরিবারের পাশে আমি দাঁড়াবো। কিন্তু বারবার করে তার বন্ধুরা বলেছিল যে এই কাজটি করিস না, কারণ তোর বাড়ির লোকজন মেনে নেবে না। তোর বাড়িতে গোঁড়া যিনি একদম মানে ব্রাহ্মণ মানে একজন মানুষ, যিনি তোর ঠাকুরদাদা, তিনি কিন্তু চরম বেঁকে বসবেন, এবং তোর বাবা মাও কিন্তু এটা মেনে নেবে না। কিন্তু পারিজাত কিন্তু কাউরি কথা শোনেনি। সে পুরো অনড় থেকে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করলে রূপাকেই বিয়ে করব। তো পারিজাতের বন্ধুরা কিন্তু পারিজাতকে খুব একটা ঘাঁটায়ও না। তার পেছনে কারণ হচ্ছে রূপার আগে পারিজাতের আরেকটি রিলেশন ছিল একটি মেয়ের সাথে, যার নাম ছিল শান্তনা। এই শান্তনা যখন খুবই ছোট, তখন কিন্তু শান্তনার বাবা ট্রান্সফার হয়ে মুর্শিদাবাদে আসে, এবং পারিজাতদের পাশের পাড়াতেই তারা থাকতেন। এই শান্তনা একদম ছোট্ট বয়স থেকে মায়ের হাত ধরে ধরে পারিজাতদের বাড়ি কিন্তু আসতো। আর পারিজাতের মাও কিন্তু শান্তনাকে খুবই ভালোবাসতো, কারণ শান্তনারা ছিল পারিজাতদের পাল্টি ঘর। কিন্তু একটা সময় যেটা হলো যে যখন এরা বড় হলো, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, তখন যখন একদিন পারিজাত একটু মায়ের কাছে কিছু আভাস দিল, আর পারিজাতের মারও মনে মনে শান্তনাকে খুবই পছন্দ ছিল, তখন শান্তনার মাকে যেদিনকে পারিজাতের মা এই ঘটনাটি বললেন যে যদি তোমার মেয়ের সাথে আমার ছেলের ও বড় হচ্ছে, বড় হোক, তোমার মেয়েও বড় হোক, পরে আমরা যদি এই কাজটা করি, ওদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছে, তখন কিন্তু শান্তনার মা খুব খুশি হয়ে যান, এবং গিয়ে যখন শান্তনার বাবাকে বলে, অদ্ভুত ব্যাপার, মানে রাতারাতি ধরা যেতে পারে, 2-1 দিনের মধ্যেই কিন্তু ভদ্রলোক ট্রান্সফার নিয়ে বর্ধমানে বদলি হয়ে চলে যান। এরপরে বর্ধমানে বদলি হয়ে যান, এবং এদের সাথেও সেভাবে কিছু বলে টলে যাওয়া যে এতদিনের একটা যোগাযোগ, সেরকমও কিছু ব্যাপারটা ঘটে না। ফলে এরা কিন্তু এই শান্তনা বা পারিজাত, তারা তো মনে অসম্ভবই কষ্ট পায়। কিন্তু যখন বর্ধমানে বদলি হয়ে চলে যায়, তারপরে শান্তনা টুকটাক কিন্তু চিঠিপত্র দিয়ে পারিজাতের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতো, বা পারিজাতও চেষ্টা করতো চিঠিপত্র দেওয়ার। কিন্তু একটা সময় কিন্তু শান্তনা জানায় যে তুমি আমাকে ভুলে যাও, আমার বিয়ে স্থির হয়ে গেছে, বাবা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। তা এরপর থেকে কিন্তু পারিজাত আর কোনোভাবে ওদেরকে ডিস্টার্ব করেনি, কিন্তু মনে মনে সে কুঁকড়ে যায় এবং অসম্ভব চুপচাপ হয়ে যায়। তখন এই কাছের বন্ধুরাই কিন্তু তার সাথে ছিল, তাকে বিভিন্নভাবে বুঝিয়ে ভুলিয়ে তার মনটাকে ঠিক রাখার তারা চেষ্টা করত। কিন্তু তারাও অবাক হয়ে দেখতো পারিজাত মনে তার এত বড় যে কষ্ট, সেটাকে কিন্তু
সে কষ্টটা এক জায়গায় রয়েছে, কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু ফোকাস সে নষ্ট করেনি, সে মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছে। যাই হোক, সময়ের সাথে সাথে এই ঘাটা আস্তে আস্তে কমে যায় বা ব্যথার জায়গাটা অনেকটা ম্লান হয়ে আসে। এরপরে কিন্তু পারিজাত তো যাই হোক রূপার সাথে তো একটা রিলেশন তৈরি হয়। এরপরে একটা সময় কিন্তু পারিজাত ভালোভাবে ভালো রেজাল্ট করে কিন্তু ওর বিকম কমপ্লিট হয়ে যাওয়ার পর ও মরিয়া হয়ে চেষ্টা করে একটা চাকরির জন্য, কারণ ও ভালো মতো বুঝে গেছিল একদিন মাকে রূপার কথাও বলে। এবং রূপাদের সাথে কিন্তু এদের যেহেতু জাতপাতেরও কোনো মিল ছিল না, মাকে যখন বলে পারিজাত, তখন সে লক্ষ্য করে যে মার সেই অবাক করা দৃষ্টি এবং চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝরে পড়ছে। পারিজাত যা বোঝার বুঝে যায়, তারপরে সে নর্মাল হয়ে যায় এবং প্রাণপণে চেষ্টা করে যে আমি একটা চাকরি জোগাড় করি, তারপরে আমি রূপাকে নিয়ে সরে যাব, আমাকে পালিয়ে যেতে হবে, কারণ এরা কিন্তু কেউ মানবে না। যাই হোক, ও একটা চাকরি পায় সেই বর্ধমানেই। এবার বর্ধমানে যখন চাকরি পায়, ওর কাছে তো শহরটা পুরো নতুন, তখন ও বন্ধু বান্ধব এই যে সার্কেল তার কাছে আলোচনা করে তাদের কাছে যে এই নতুন শহরে আমি তো একটা চাকরি পাবো আর রূপাকে নিয়েই আমায় তো বেরোতে হবে, তাহলে আমি গিয়ে কোথায় থাকবো, কি বৃত্তান্ত। তখন কিন্তু ওর একটি বন্ধু মন্টু, সে কিন্তু বলে যে তুই অত ঘাবড়াস না ভাই, আমি দাঁড়া, আমরা দেখছি, আমার ওখানে মামার বাড়ি আছে, আমি মামাকে বলে ঠিক একটা না একটা ব্যবস্থা করছি। তখন বলে তাড়াতাড়ি দেখ, আমার তো নতুন চাকরি, জয়েনিংয়ের ডেট এগিয়ে আসছে, তুই তাড়াতাড়ি ব্যাপারটা দেখতে থাক। তারপরে তো যাই হোক, একটি নির্দিষ্ট দিনে রূপাকে নিয়ে কিন্তু পারিজাত রওনা দেয় বর্ধমানের উদ্দেশ্যে। এবার বর্ধমানে গিয়ে দেখে যে এই যে মন্টুর মামা একটি বাড়ি ইয়ে করেছে, মানে দুটি বাড়ি উনি বেছে রেখেছেন। একটি বাড়ির ভাড়াটা বেশি, হ্যাঁ, সেই বাড়িটা সুন্দর বাড়ি, হ্যাঁ, রোডের ওপরে বাড়ি। আরেকটি বাড়ি কিন্তু বর্ধমানের কোনো একটি জায়গায় অনেকটা ভেতর দিকে, সেখানে বাড়িটা দ্বিতল বাড়ি, কিন্তু বাড়িটায় নাকি একটা দুর্নাম রয়েছে বাড়িটার, তার কিন্তু ভাড়া নামমাত্র। এবার নতুন চাকরি, বেতন খুবই কম, একদম নতুন সে ঢুকছে, ফলে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আগের। তা যাই হোক, পারিজাত রাজি হয়ে যায়। সেই যে দুর্নাম যে বাড়িটার কথা মামা বলেছেন আমি ওইসব কিচ্ছু মানি না, আমি ওই বাড়িতেই থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না, খালি রূপা না জানলেই হলো। তা ওরা ওই বাড়িটিতে ভাড়া চলে যায়। এবার নতুন সংসার আস্তে ধীরে সাজিয়ে টাজিয়ে ওরা বসে, হ্যাঁ, কোথাও কোনো অসুবিধা নেই, এইভাবে দিন কাটতে থাকে। এরপরে তো সংসার টংসার সুন্দর ওরা সাজিয়ে গুছিয়ে বসেছে। প্রথম প্রথম কোনো অসুবিধা হতো না, হ্যাঁ, সুন্দরী স্বামী স্ত্রী মিলে থাকতো। আর পারিজাত সকাল 9টা নাগাদ বেরিয়ে যেত এবং ফিরতে কিন্তু ওর একটু রাত হতো, যেহেতু নতুন চাকরি, ওকে দিয়ে বেশি খাটানো হতো। ওই 7:30 8টার মধ্যে বাড়ি চলে আসতো। তাই আর সারাটা দিন কিন্তু রূপা একা থাকতো, আর রূপার মনটাও খুব মানে কষ্ট ও মানসিক একটা যন্ত্রণা বা কষ্ট ছিল। তার পেছনে কারণ হচ্ছে, যখন রূপার পারিজাত চলে আসে তার কিছুদিন আগেই মাত্র কিন্তু ওর মা কিন্তু তার সমস্ত যন্ত্রণা জ্বালা সমস্ত সাঙ্গ করে দিয়ে তিনি কিন্তু মারা যান। তা যাই হোক, সেই মায়ের কষ্টটা, যে মা থাকলে এই করতো তাই করতো, বোনটা কেমন আছে, এগুলো রূপা ভাবতে থাকে, আর একা একাই ও সারাটা দিন থাকতো। কিছুদিন যাওয়ার পর রূপা একদিন পারিজাতকে বলে যে জানো তো, একটা অদ্ভুত ঘটনা ঘটছে বাড়িটার মধ্যে। সেটা হচ্ছে, প্রায়শই রান্নাঘরে বা শোয়ার ঘরে বা স্নান ঘরে বা কল ঘরে যাই বলুন না কেন, সেইখানে একটা সুন্দর একটা পারফিউমের গন্ধ মাঝে মধ্যেই নাকে এসে লাগছে। তা এবারে আমি বাড়িটার একটু বিবরণ দিয়ে দিই। যে বাড়িতে ঢোকার জন্য মেন এন্ট্রেন্স দরজা খুলে ঢুকলে পর একটা বিরাট মানে সুন্দর চাতাল, একতলা, মানে একতলাটার বর্ণনা দিচ্ছি, সুন্দর চাতাল, চাতাল দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায় যাওয়ার, আর তার পাশে হচ্ছে কলঘর এবং একটা রান্নাঘর। একতলায় কিন্তু বিশেষ কিছু নেই। আর দোতলায় ওঠার পর একদিকে একটা ছোট্ট বারান্দা, পাশাপাশি দুটো রুম, এই হচ্ছে দোতলার ছবিটা। তা
তা এবারে এই কথাটা যখন রূপা বলে পারিজাতকে, তখন কিন্তু পারিজাত হেসে ব্যাপারটা উড়িয়ে দেয়। কিন্তু পারিজাতও কিন্তু এটা লক্ষ্য করেছিল, প্রায়শই যখন সে স্নান করতে যেত, মানে বাথরুমে যেত, এবারে সেই সময়টা যখন জল ঢেলে ঢেলে চান করতো, সে একটা সুন্দর গন্ধ পেত। এবার এই যে সুগন্ধি বা এই একটা সুন্দর গন্ধ, এই গন্ধটা না পারিজাতকে কিরকম যেন অবশ করে দিত বা আচ্ছন্ন করে দিত। মনে হতো কি বারে বারে নাক টেনে টেনে যেন গন্ধটা শুকছে, সে মানে শোকে, এইরকম একটা মানে গন্ধটা যেন খুব ভাল লাগতো। এবং পারিজাতের মনে হতো সবসময় এই গন্ধটা সে কোথাও শুকেছে, মানে এই গন্ধটার সাথে সে পরিচিত, কিন্তু কোথায় এই গন্ধটা ও পেয়েছে সেটা কিন্তু ও মনে করতে পারতো না। কিন্তু যখনই এই গন্ধটা পেত না, ও এক মনে ও বারবার মনে হতো যে টেনে 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 নিঃশ্বাস নিয়ে এই গন্ধটা শুকি। তা যাই হোক, এইভাবে দিন কাটছিল। এই করতে করতে রূপা একদিন পারিজাত আসার পর, অফিস থেকে আসার পর জানায় যে সে পারিজাত আসার কিছুক্ষণ আগেই রাত্রে রান্না, স্বামী স্ত্রী দুজন মানুষ গরম গরম রান্না করে, রান্না তাড়াতাড়ি করে খেয়ে নেবে। বলে যে প্রায় ওই সময় তাড়াতাড়ি সন্ধ্যেবেলার দিকে রান্না টান্না করে নেয়। বলে যে একতলার রান্নাঘরে আমি যখন রান্না করি তখন আমার মনে হয় যেন আশপাশ দিয়ে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে, এবং একটা মেয়ে যদি খোলা চুল মাথায়, তার লম্বা লম্বা চুল, সেটা নিয়ে আশপাশ দিয়ে হেঁটে বেড়ায়, এবং সেটা যদি গায়ে একটু লাগে, ধরুন আমার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, বা এটা দেখবেন বাসে বা ট্রেনে উঠলে বেশি ফিল হয় যে পাশে হয়তো চুল, লম্বা চুল খুলে দাঁড়িয়ে আছে, চুলটা হয়তো আপনার হাতে একটু লাগলো, এই রকম। তা ও বলে যে আমি যখন রান্না করি আমার মনে হয় আশেপাশে একজন মহিলা ঘুরছে, আর ওই সুন্দর গন্ধে রান্নাঘরটা ভরে যায়, আর মনে হয় যেন একটা লম্বা চুলের একটা যেন একটা আলতো ছোঁয়া আমার গায়ের বিভিন্ন অংশর পাশ দিয়ে চলে যাচ্ছে। তো এরকম একটা ফিলিংসের কথা কিন্তু সে পারিজাতকে জানায়, এবং বলে যে তুমি প্রায়ই এসে বলছো যে এই ডালটা পচে গেছে, মা তরকারিটা করেছো, তরকারিটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, কিন্তু তুমি তো জানো আমি মানে টাটকা টাটকা রান্না করছি, তুমি আসার কিছুক্ষণ আগেই রান্না করছি, এত তাড়াতাড়ি খাবারগুলো কি করে পচে যাচ্ছে। তা পারিজাতের ভেতরে তো ব্যাপারটা পারিজাত জানতো যে বাড়িটার দুর্নাম আছে। পারিজাত রূপা একা থাকে, রূপা ঘাবড়ে যাবে এই মনে করে বলে দূর ওগুলো বাদ দাও না, যা গরম পড়েছে ওই গরমে হয়তো খাবার দাবার পচে যাচ্ছে, এরকম ভাবে ও কিন্তু ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরকম একদিনের কথা, পারিজাত অফিস থেকে ফিরেছে 8টার জায়গায়, সেদিকে একটু রাত হয়েছে ফিরতে। ফিরে নিয়ে রূপা রূপা করে যেমন ডাকে, রূপা কোনো সাড়া নেই, শব্দ নেই। সদর দরজাটা ভেজানো ছিল, সেটা খুলে ভেতরে ঢুকে উঠোন থেকে রূপা রূপা করে চিৎকার করছে, রূপার কোনো সাড়াই নেই। এইবারে রূপার সাড়া না পেয়ে ধীর পিরিয়ে যখন দোতলায় উঠেছে, উঠে ঘরের মধ্যে ঢুকে দেখে প্রচণ্ড জ্বরে প্রায় বেহুশ হয়ে রূপা শুয়ে আছে, এবং রূপা রূপা করে যখন সে ডাকে দেখে চোখ দুটো পুরো জবা ফুলের মতো লাল। এবারে পারিজাত বলে যে ওকে একটু ধাতস্থ করে নিয়ে বলে তোমার কি হয়েছে, এরকমভাবে শুয়ে আছো, ডাকছি আমি সাড়া দিচ্ছ না। তখন বলে আজকে একটা বীভৎস কাণ্ড ঘটেছে। আমি রান্নাঘরে রান্না করছিলাম, রান্না করতে করতে আমি দেখলাম রান্নাঘরে, ওদের রান্নাঘরে ওই যে লাল বাল্বগুলো যে তখনকার দিনে জ্বলতো, সেই বাল্ব একটা লাগানো ছিল। ও লক্ষ্য করছে রূপা যে হঠাৎ করে ওই বাল্বটা একবার নেবা জ্বলা মনে কিছুক্ষণ হলো, হঠাৎ করে ওইরকম সুন্দর সুগন্ধি মনে হচ্ছে রান্নাঘরে কেউ ছিটিয়ে দিয়েছে, এবং সে পরিষ্কার দেখতে পায় যে যেখানে দাঁড়িয়ে সে মাছ ভাজছিল ওর পাশে একটা লম্বা খোলা মানে বড় বড় চুলওয়ালা একটা মেয়ে, পরমা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়। এটা দেখে রূপা ছিটকে ওই যেখানে রান্না করছিল সেখান থেকে যখন সরে যায়, দেখে জ্বলন্ত কড়াই, মানে আগুন জ্বলছে, তার উপর কড়াই বসানো, মাছ ভাজছে রূপা। জ্বলন্ত সেই আগুনের যে কড়াই বসানো, তা সেই গরম তেলের মধ্যে হাত ডুবিয়ে নিয়ে মাছটা তুলে মুখে দিচ্ছে। এটা দেখে তো রূপা বীভৎস ভয় পেয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা তো স্বাভাবিক ব্যাপার, পুরো বাড়িটা ফাঁকা,
হঠাৎ দেখছে রান্নাঘরে একটা পরমা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, সে ওই জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে হাত ঢুকিয়ে মাছটা তুলে খাচ্ছে। কি বীভৎস ব্যাপারটা একবার ভাবো। এরপরে অনেকক্ষণ বাদে, বাড়িতে কেউ যেহেতু নেই, তার জ্ঞান ফেরাবার কেউ চেষ্টাও করেনি, অনেকক্ষণ বাদে যখন জ্ঞান ফেরে তখন সে দেখে ঘরটার মধ্যে আর কেউ নেই, কোনো গন্ধও নেই, সেই মহিলাও নেই। সে তখন ধীরে ধীরে ওপরে এসে যখন ঘরের মধ্যে বিছনায় বসে তখন মানে ফিল করে যে প্রচণ্ড জ্বর এসছে। তারপরে এই ঘটনার পর কিন্তু রূপা সুস্থ হতে বেশ কয়েকটা দিন লেগে যায়। এদিকে পারিজাত পড়ে যায় মহা মানে অশান্তিতে, কারণ নতুন চাকরি। যাই হোক, তবুও অফিসে কোনো রকমভাবে বলে কয়ে এই কটা দিন কিন্তু সে অফিস যেতে পারে না। এবারে আরেকটা অদ্ভুত ঘটনা রূপার সাথে ঘটতো মাঝে মধ্যেই। রূপা ঘুমাচ্ছে, দুজনে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে রাত্রিবেলা, হঠাৎ করে রূপা বিকট চিৎকার করে উঠতো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আর পারিজাত ধীর ফিরিয়ে উঠে বসে ওকে তুলে নিয়ে কি হয়েছে কি হয়েছে করতো। এবারে রূপা ঘুম থেকে উঠে বলতো, জানো তো আমাকে কে একটা মেয়ে এসে বিরাটভাবে মানে ও মারছে শরীরে, এবং ও যে বলতো যে আমাকে একটা মেয়ে এসে মারছে, পারিজাত তখন সাথে সাথে বলছে ও মারছে, কোথায় মারছে দেখাও তো। মানে রূপার তখন মানে ঘুম থেকে ওঠার পরও চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতো, কারণ এমন মার মারতো। তখন বলতো তুমি আমার পিঠটা দেখো, আমার পিঠে বিরাট মার মেরেছে। এবার পিঠটা যখন পারিজাত গিয়ে দেখতো এরকম মোটা মোটা রডের মতো লাল লাল হয়ে রয়েছে। এটা প্রায় রূপার সাথে করতো, কখনো হাতে মারছে, কখনো পিঠে মারছে, কখনো উঠে বলছে রূপা জানো তো আমার মেয়েটা এসে আজ গলা টিপে ধরেছিল। তখন দেখছে এই গলার এই জায়গাগুলোতে সমস্ত আঙুলের এরকম চিহ্ন ফুটে উঠছে। মানে যত এই স্পিরিট বা আত্মার যত রাগ কিন্তু যেন রূপার ওপরেই পড়েছিল। একদিন, সেদিন ছিল রবিবার, গরমের দিন, রূপা রান্না টান্না করে ঘেমে নিয়ে চান করতে ঢুকেছে। এবার বাথরুমটা একটু অন্ধকার অন্ধকার মতো ছিল, আর তখনকার দিনে অনেক বাড়িতেই কিন্তু এখন যেটা দেখা যায় না, চৌবাচ্চা থাকতো। চৌবাচ্চা একটু গভীর চৌবাচ্চাটা ছিল, এবং চৌবাচ্চায় জল যেহেতু জমানো থাকতো, গরমের দিনে ঠান্ডা শীতল হয়ে রয়েছে চৌবাচ্চার জল। রূপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মগে করে করে জল নিয়ে নিয়ে চান করছে। চান করতে করতে কিভাবে যেন হাত ফসকে মগটা জলের মধ্যে পড়ে যায়। এবার গভীর চৌবাচ্চা যেহেতু, রূপা একটু নিচু হয়ে হাত বাড়িয়ে মগটা যখন নিতে যাচ্ছে, হাতটা বাড়াচ্ছে, তখন হঠাৎ করে ওর মনে হলো কেউ যেন মগটা ওর হাতে ধরিয়ে দিল। এবার কি করে মগটা এলো, মগটা তো ডুবে গেছিল। এটা মনে হতেই যখন চৌবাচ্চার দিকে ভালো করে তাকিয়েছে, দেখছে সেই ভদ্রমহিলা, সেই যে মহিলাকে ও দেখতো, সেই মহিলা ওই গভীর চৌবাচ্চার মধ্যে বসে আছে, আর চতুর্দিকে ওই জলের মধ্যে তার লম্বা লম্বা ওই কেশরাশি ভাসছে, আর মহিলাটি ওর দিকে নিষ্পলক চোখে, তার পাতা পড়ছে না চোখে, ওইভাবে তাকিয়ে আছে। এটা দেখে রূপা তো বিকট চিৎকার করে ওই কলঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং সেই বন্ধ দরজা কোনো রকমে খুলে পারিজাত ওকে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এবং পারিজাতও কিন্তু এবার বুঝতে পারে যে তাদের সাথে কিছু তো একটা ঘটছে, কারণ বাথরুমের মধ্যে সেই তো আর রান্নাঘরের পারতপক্ষে যেত না, কিন্তু বাথরুমের মধ্যে মাঝে মধ্যেই সেই সুগন্ধির অনুভব কিন্তু তার হতো, বা সেই সুগন্ধি কিন্তু ও পেত। এইভাবে তো দিন এগোতে থাকে। একদিন অনেক ভোরবেলা পারিজাতকে বেরোতে হবে, কারণ বেশ কিছুটা শহর থেকে বেশ কিছুটা দূরে পারিজাত যাবে হচ্ছে অফিসের কাজে। ওই জন্য একদম অন্ধকার থাকতে সে গেছে চান করতে, এবং বাথরুমে গেছে, গিয়ে নিয়ে ওই চান করছে। চান করতে করতে এই চৌবাচ্চাটা থেকে জল তুলে তুলে গায়ে ঢালছে, গরমকাল বললাম তো। এবারে হঠাৎ করে ওর চৌবাচ্চাটার দিকে যেই চোখ পড়েছে, ও অবাক হয়ে যায়। মানে ও আর নড়তে পারছে না, ও দেখছে শান্তনা ওখানে বসে আছে। এতদিন কিন্তু ওর স্ত্রী বলেছে সমানে একজন মহিলাকে সে দেখছে, কিন্তু মহিলাটা যে কে, শান্তনাকে রূপা তো চিনতো না, শান্তনার কথা কিছু পারিজাত বলেওনি তাকে। ফলে এখন যখন সে বুঝলো, তার মানে রূপা শান্তনাকেই দেখছে। ওই চৌবাচ্চার মধ্যে ও পরিষ্কার দেখতে পাচ্ছে শান্তনা বসে আছে, এবং সে যখন মগটাকে নিয়ে এমভাবে হাতটা ডুবিয়েছে, শান্তনা কিছু একটা তার হাতের মধ্যে গুজে দিল।
এটা দেখে সে কিছুক্ষণ একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং মুহূর্তের মধ্যে কিন্তু সান্ত্বনাকে সে আর দেখতে পায় না। এরপরে সে ওখান থেকে বেরিয়ে এসে কাঁপতে কাঁপতে বেরিয়ে গিয়ে আমি কি দেখলাম, সান্ত্বনা এখানে কোথা থেকে এলো, সান্ত্বনাকে কিভাবে দেখলাম, করতে করতে ঘরে সেই মুষ্টিবদ্ধ এইভাবে যে হাতে কি ধরিয়ে দিয়েছিল ওইভাবে সে যখন ঘরে এসে হাতটা খোলে তখন দেখে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। তার শেষ ভালোবাসার উপহার, যেটা কিন্তু সে যখন বর্ধমানে ওরা চলে যায় তার আগে সান্ত্বনার আঙুলে পরিয়ে দিয়েছিল, সেই আংটিটি কোনোভাবে সান্ত্বনা ওর হাতে এসে ধরিয়ে দিয়ে যায়। এবারে ও সাংঘাতিক বিপাকে পড়ে। এক তো স্ত্রীকে সান্ত্বনার কথা কিছু বলেনি বা বলতে পারবে না, এবং নতুন বিবাহিতা স্ত্রী, সে কিভাবে ব্যাপারটা নেবে, এই সব যখন চিন্তাভাবনা করছে তখন মন্টু মন্টু কিন্তু হঠাৎ করে মামার বাড়িতে আসে। তার মামার বাড়ি বর্ধমানে, মন্টু আসে। তখন মন্টু এর বাড়িতেও ঘুরতে আসে, কিরে কেমন আছিস, কেমন কাটছে তোদের নতুন সংসার। আর রূপার বোন একটা চিঠি দিয়েছে দিদিকে, ওর বাবা একটা চিঠি দিয়েছে, সেগুলো পৌঁছাতে আসে। এরপরে কিন্তু ওই বন্ধুকে বলে তুই আজকে রাত্রে আমার বাড়িতে থেকে যা, তোর সাথে আমার অনেক কথা আছে। এবার মন্টু বলে না রে ভাই, আমি আজ থাকবো না, আমি বেরিয়ে যাবো। বলে না রে ভাই, আজকে আমার থেকে যা, আমার জন্য তোকে থাকতে হবে। তখন রাত্রিবেলা মন্টু এক ঘরে শুয়েছে, ওরা স্বামী স্ত্রী আরেক ঘরে শুয়েছে। তখন রূপাকে বলে রূপা তুমি ঘুমাও, আমি একটু মন্টুর ঘর থেকে, পাশাপাশি দুটো রুম, আসছি। এবারে মন্টুর ঘরে গিয়ে পুরো ব্যাপারটাও কিন্তু এক্সপ্লেন করে যে এরম এরম ঘটনা ঘটছে। সান্ত্বনাকে তার মানে রূপা দেখেছে ওই চৌবাচ্চার মধ্যে বসে থাকতে, আমিও দেখেছি। তখন তো দুই বন্ধু বলছে যে কি অদ্ভুত ব্যাপার বলতো। তা রূপার বাবা চিঠিটায় লিখেছে যে মা তুই দুদিনের জন্য এসে আমার কাছে ঘুরে যা, মন্টুর সাথেই পারলে চলে আয়। তখন বলে, ও তখন বলে যে মন্টু তাহলে একটা প্ল্যান কর ভাই, আমার কিছু একটা গন্ডগোল লাগছে, আমাদের কাউকে কিচ্ছু জানাবার দরকার নেই, আমরা চল দুই বন্ধু মিলে চৌবাচ্চাটা খালি করে আমরা চৌবাচ্চার তলাটাকে খুঁড়তে শুরু করি। আমার মনে হচ্ছে এমন কিছু সান্ত্বনার সাথে ঘটেছে, খালি খালি ও চৌবাচ্চায় গিয়ে কেন দেখা দিচ্ছে আমাদেরকে। ওদের মধ্যে একটা এরকম কথা হয়। তখন বলে ঠিক আছে, কিন্তু রূপাকে কিভাবে কি করা হবে, কিভাবে কি বলে সরানো যাবে। তখন ও বলে যে ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, আমি বরং গিয়ে তুই আর কটা দিন, দুটো দিন একটু মামার বাড়ি থেকে যা, আমি রূপাকে আজকেই ওখানে পৌঁছে দিয়ে, রূপার বাড়ি পৌঁছে দিয়ে আমি ফেরত আসবো। তা ফেরত এসছে। এবার ফেরত এসে সেই রাত্রে মন্টুকে নিয়ে এসে বাড়িতে ঢুকেছে। ঢুকে নিয়ে সেই রাত্রে পুরো চৌবাচ্চার জল বের করে দিয়ে দুই বন্ধু মিলে নেমে চৌবাচ্চার ওই সিমেন্ট ওই ইয়েটা খুঁড়তে থাকে। খুঁড়তে 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 কিছুটা বেশি খুঁড়তে হয় না, তার তলা থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে। সেটা ছিল সান্ত্বনার কঙ্কাল। যদিও তারা কঙ্কালটাকে তার আইডেন্টিফাই করতে পারেনি, তবে পারিজাত কিন্তু একদম নিশ্চিত ছিল যে এই কারণেই কিন্তু ওই আংটিটা, তলাটা তো সুন্দর করে প্লাস্টার করা, ওই আংটিটা কোনোভাবে সান্ত্বনা ওকে ফিরিয়ে দিয়ে গেল। তারপরে ওখান থেকে তো একটা কঙ্কাল বেরোয়, তারপর তো যেমন হয় আর কি, পুলিশে খবর দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো সবই হয়। এবং তারপরে তো ওরা ওই বাড়িটি ছেড়ে চলে যায়। পরবর্তী সময় জানা যায় এখনকার বর্তমান মানে যিনি আর কি মালকিন, ভদ্রমহিলা যিনি আর কি ওই বাড়িটির যিনি মালকিন, তিনি তো ওই ভাড়াটি দিয়েছে, ওই মামা গিয়ে বলাতে মামাকে দিয়েছে। ওই ভদ্রমহিলা যখন ওই বাড়িটি কেনে, ভদ্রমহিলা কেনেননি, কিনেছেন তার স্বামী, যখন কেনেন তখন কিন্তু নামমাত্র টাকায় কিন্তু বাড়িটি যিনি মালিক ছিলেন তিনি বিক্রি করে দিয়েছেন। এবং বিক্রি করে দেওয়ার পর ওই ভদ্রমহিলা তো ওনার কাছ থেকে বাড়িটা নেন, এবং ওনারাও কিন্তু ওই মাঝে মধ্যে চৌবাচ্চা একটা ওরকম মহিলা অবয়বকে দেখতে পেত, এবং এই কারণেই কিন্তু বাড়ি মানে উনি ইয়ে করেছেন, বাড়িটা উনি ছেড়ে দিয়েছেন বা ভাড়ায় দেন বা দেন না, বাড়িটা পড়ে থাকে, দুর্নাম হয়ে গেছে বাড়িটার। কিন্তু কারণটা হচ্ছে যে পরে কিন্তু যখন মানে পারিজাত জিজ্ঞাসা করে যে আসল যে মালিক বাড়ির তারা কোথায়, তার কিন্তু কোনো অ্যাড্রেস কিন্তু ওই ভদ্রমহিলা দিতে পারেননি, তারা কোথায় জানি চলে গেছে। তখন পারিজাত এই একটা সিদ্ধান্তে উপনীত হয় যে সান্ত্বনা কিন্তু লিখেছিল আমার বিয়ে স্থির করেছে বাবা, সান্ত্বনা হয়তো এটা মানতে পারেনি বলে তাই হয়তো তার ওই কঠোর কঠিন বাবা তাকে কিন্তু ওইভাবে হয়তো চৌবাচ্চার তলায় পুরো
খুন করে পুঁতে দিয়েছিল, এরকমই কিছু একটা হয়েছিল। এই শেষটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি, শেষটা হচ্ছে পুরোপুরি অনুমানের ওপর কিন্তু নির্ভর করেই একটা এই ঘটনাটা। আচ্ছা, আজকের যে ঘটনাটি আমাকে শেয়ার করেছে আমার মেয়ের ছোটবেলাকার এক বান্ধবী, হ্যাঁ, মৌমিতার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে। আর এই যে মন্টু বললাম, এই মন্টু হচ্ছে কিন্তু ওই মেয়েটির মামা, আপন মামা। হ্যাঁ, তা ওর কাছ থেকে আমার এই মেয়ে কিন্তু ওই মৌমিতার কাছ থেকে জানতে পেরেছে ঘটনাটি। তা যাই হোক, অবশ্যই আজকে কমেন্ট করে আপনারা জানাবেন যে আজকের ঘটনাটি কেমন লাগলো বা ভালো লাগলো কিনা সেটা কমেন্ট করে জানাবেন। কারণ মানসিক বিরাট অস্থিরতার মধ্যে দিয়ে আজকের ঘটনাটি আপনাদেরকে শোনালাম। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আর বন্ধুরা, যারা পুরনো বন্ধুরা, যারা প্রথম দিন থেকে আমার সাথে জুড়ে রয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে যে ভদ্রমহিলা বলবো না ভদ্রলোক আমি জানি না, দিদিভাই বা দাদাভাই যিনিই হন না কেন, যিনি আমাকে এই ব্যাপারটা নোটিস করেছেন, আগের ভিডিওর ব্যাপারটা, হ্যাঁ, তাকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নেই। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। এবং আপনাদের, আমি তো সবসময় বলি, চ্যানেলটা মনে করুন না আপনাদের চ্যানেল, আমি এখানে আছি মাত্র। কাজে আমার কোনো রকম যদি কমেন্ট আপনাদের চোখে খারাপ লাগে বা কিছু লাগে, আমি পুরোপুরি আপনাদেরকে বললাম, সম্মতি দিলাম। সবাইকে সম্মান জানিয়ে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই সেখানে আপনারা লিখতে পারেন, তাতে কোনো কিন্তু একটাই কথা জোরহাত করে বলছি, কাউকে অসম্মান করবেন না, এটাই বলার। আর আপনারা যারা আমার বন্ধুরা রয়েছেন, আমার আত্মীয়রা রয়েছেন, চেষ্টা করবেন একটু ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। আর নতুন বন্ধুরা যারা আমায় শুনছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে শোনার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল প্রেস করবেন, তাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর কি বলবো, বারবার করে বলছি, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সেগুলো আমার সাথে শেয়ার করবেন, তবে দয়া করে কোনো চ্যানেলে বলা যদি ঘটনা হয় সেটি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।